গণ্য হবে। হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে, তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট না, তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না। আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে না। আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুল সাহেবের প্রতি নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না, ডক্টর ইউনূস সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না। ডক্টর ইউনূস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটরের কোনো অন্যায়, অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না, সহযোগিতা করতে পারে না। বরঞ্চ তারা যদি কোনো অন্যায়, অবৈধ, আইন বহির্ভূত কাজ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন। বাংলাদেশের সাবেক এবং বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা, খুবই বিরল এবং ব্যতিক্রম ঘটনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তাদের হাজির হওয়ার কথা। আমি একটু আগেও টেলিভিশনে নিউজ দেখছিলাম, টেলিভিশনগুলো বলছে যে তাদেরকে হাজির করার সম্ভাবনা রয়েছে। এবং ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, কোথায় তাজুল ইসলাম সাহেব না, আর একজন ইয়ং ম্যান দেখলাম, তিনি বলছেন যে ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে, জেল হাজতেও পাঠাতে পারে, 50-50 চান্স। তো এই বিষয়টিতে আমি আপনার মতামত জানতে চাইবো। অনুমতি দেওয়ার পরে তিনি এই ফর্মাল চার্জটা একটা পিটিশন আকারে, নট এ ফর্মাল চার্জশিট, ফর্মাল চার্জটা পিটিশন আকারে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করবেন। বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে একটা শুনানির তারিখ নির্ধারণ করে দেবেন। এখন পর্যন্ত কিন্তু আসামি কিন্তু উপস্থাপন হয় নাই, অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু বিজ্ঞ আদালতের সামনে আসে নাই, এখানে ওয়ারেন্ট ইস্যু করার বা সমন ইস্যু করার প্রশ্ন আসে নাই। কারণ বিজ্ঞ আদালত মাত্র চার্জ গঠন, ফর্মাল চার্জ তাকে দিয়েছে, সেটা পিটিশন আকারে দিয়েছে, উনি সেটা দেখে বলবেন যে আমি আগামীতে, অর্থাৎ এখানে উনি বলেছেন 22শে অক্টোবর উনি এই ব্যাপারে শুনবেন, এই চার্জটা সঠিক না বেঠিক শুনবেন। এবং সেই দিন তিনি অভিযুক্ত ব্যক্তিদেরকে আসার জন্য সমন দিতে পারেন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। আইনে লেখা আছে উনি সমন অথবা ওয়ারেন্ট। উনি কিন্তু সমন না দিয়েই যে কোনো কারণে হোক, ওনার প্রথম যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রয়োগ না করে উনি আলট্রা মোটিভ নিয়ে একটা পূর্ব নির্ধারিত কোনো ধারণার বশবর্তী হয়ে, বা অনেকে বলতেছেন চাপের মুখে পড়ে, উনি দ্বিতীয় অপশনে সরাসরি চলে গেছেন, অর্থাৎ উনি ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন। এখন স্পষ্ট দেখা দিয়েছে যে অভিযুক্ত আসামিরা থেকে ধরার ক্ষমতাই পুলিশের নাই, তাহলে ওয়ারেন্টটা কার উপর জারি হবে? পুলিশ তো এখানে আসার কোন সুযোগই পুলিশের নাই, রাখা হয় নাই। এখানে তো আসামি কোর্টে আসবে, কোর্টে আসার পরে আদালত তাকে গ্রেফতার বা তাকে জেলে যাওয়া দিবে, তখন জেল পুলিশ আসবে। এখানে সাধারণ পুলিশ তো এখানে আসবে না, কোর্ট দারোগার তো কোনো কিছু করার নাই এখানে। এখানে অ্যাডজুটেন্ট জেনারেলের বা পিপি কিছু করার নাই, এটা করবে মাননীয় আদালত। উনাকে আদালত উপস্থাপনই করা হয় না। এখন এই গ্রেফতারি পরোয়ানাটা কে কার্যকরী করবে? এই গ্রেফতারি পরোয়ানা যাবে সংশ্লিষ্ট থানায়, যে এলাকায় অভিযুক্ত ব্যক্তি বসবাস করে, সেইখানে গেলে পরে সে খুঁজে বের করবে। এইখানে দেখা গেল যে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে একটি শক্তি সেনাবাহিনীকে মেলাইন করে, সেনাবাহিনীকে নামে বিভিন্ন ধরনের, এবং সেনা প্রধানকে ঘায়েল করার জন্য, তাকে কলঙ্কিত করার জন্য, তাকে দোষী করার জন্য, তাকে দায়ী করার জন্য উলঙ্গ ভাবে একটা গ্রুপ মাঠে নেমে গেছে। তারা যা তা সেনা প্রধানের বিরুদ্ধে বলছে, যেটা খুবই অনবৃত, অতি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। এটা একজন সচেতন সুষ্ঠু নাগরিকের করা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি ওনাদের উপরেই ভারটা ছেড়ে দিলাম। ওনারা আমাদের চেয়ে দেশপ্রেমিক, ওনারা আমাদেরকে বেশি দেশকে ভালোবাসেন, দেশের প্রতি তাদের অবদান আমাদের চেয়ে অনেক বেশি, আমরা স্বীকার করি। ওনারা যা করছেন তা অবশ্যই দেশের জন্য, জনগণের মঙ্গলের জন্য করছেন, কিন্তু ওনারা দোষী, এটা ওনাদের চোখে, কিন্তু আদালত এখনো দোষী প্রমাণিত হয় নাই। তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আদালত বিচার করে দেখবে, আদালত তাদেরকে আদালতে ডাকবে, ডেকে
তাদের সাক্ষী সাবুত নিয়ে বিচার করবে, তারপরে তারা শাস্তি পাবে। কিন্তু তারা তো এখনো ইউনিফর্মে আছে। যারা ইউনিফর্মে নাই তাদেরকে সরাসরি সমন দিয়ে নিয়ে যেতে পারে। সেখানে ওয়ারেন্ট দেওয়ার তো কোনো যুক্তি নাই, কারণ যেহেতু তারা পুলিশের আওতায় আসে না এই মামলা কোনো আসামি, এখানে পুলিশের কোনো আওতাধীন রাখা হয় না এই মামলাগুলো, এগুলোকে দেখতে হবে তো, বিচার করতে হবে তো। কাজে আপনি সেখানে আপনি এটাকে বিচার করে দেখবেন, না দেখে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেবেন, এবং সারা জাতি জানে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা কি ঠিক হলো? এখানে আদালতকে কি অবমাননা করা হচ্ছে না? এখানে কি আদালতকে অবজ্ঞা করা হচ্ছে না? এখানে কি আদালতকে জনগণের চোখে তাকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? কাজে আগামীকালকে এই কর্মকর্তারা যারা সার্ভিং অফিসার আছেন তাদেরকে কি সমনে বলে যাবে না ওয়ারেন্টে বলে যাবে আমি জানি না। তবে সেনাবাহিনী এখানে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সেনা প্রধান অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়ে বলেছে, ঠিক আছে তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ আনেছো আমি তাদেরকে এক জায়গায় একখানে রেখেছি, আমি তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা করব। যেহেতু তারা এখনো কর্মরত আছে, যেহেতু তারা সেনা প্রধানের অধীনস্থ কর্মকর্তা, তাদের সেনা প্রধানের এখানে নৈতিক দায়িত্ব রয়েছে ও অফিসারদের মান সম্মান ভাবমূর্তি এবং তাদের অধিকার সংরক্ষণ করার। এটা যে কোনো নাগরিক হিসেবে আমাদেরকে মানতে হবে। কাজে তিনি হয়তো এদেরকে আগামীকালকে আদালতের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আদালত যে কোনো কিছু দিতে পারে। আজকে আমি দেখলাম আমাদের বিজ্ঞ তাজুল সাহেব বলছেন যে আদালত তারা যদি যায় তাহলে তাদেরকে গ্রেফতার করবে, গ্রেফতার করে আর যদি না যায় তাহলে 2টি পত্রিকায় নোটিশ দিবে। ভাই তাজুল, অত্যন্ত সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আপনি বলছি, আপনি তো প্রসিকিউটর, ইউ আর নট এ জাজ। আপনি আদালতের অংশ না, আদালতকে সহায়তাকারী। বুঝতে হবে, আপনি যদি নিজেকে আদালতের অংশ মনে করেন তাহলে সরি, ভুল করতেছেন। আপনি আদালতকে সহায়তাকারী কর্মকর্তা। এজ এ প্রসিকিউটর আপনি আদালতকে সহায়তা করবেন, আপনি আদালতের অংশ নন। আদালত তিনি বিচার করে দেখবেন যে তাদেরকে আবার ডাকাবেন নাকি আবার সমন ইস্যু করবেন, না কাউকে দায়িত্ব দিবেন, না পত্রিকা নোটিশ দিবেন, এটা ওনার দায়িত্ব। আপনি এগুলা বলে দিয়ে মাননীয় আদালতকে আপনি অবজ্ঞা করছেন, আদালতের উপর ডিকটেট করার চেষ্টা করছেন, আদালতের উপর হুকুম জারি করার চেষ্টা করছেন। এটা তো সাধারণ মানুষের মনে হইতে পারে। তাজুল ভাই, আপনার সঙ্গে আমরা সবাই আমরা চাই তাজুল সাহেব যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অফিসাররা যদি হাই হ্যান্ডেডনেস করে থাকে, তারা যদি গুম খুনের সঙ্গে জড়িত হয়ে থাকে, তারা যদি সরাসরি জড়িত হয়ে থাকে, যদি তাদের পক্ষে কোনো ডিফেন্স না থাকে, তারা যদি অপরাধী সাব্যস্ত হয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তাজুল সাহেবের সঙ্গে আমরা চাই, এবং তাজুল সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, সরকার তাকে পূর্ণ সমর্থন দিবে, পূর্ণ সহায় দেবে। কিন্তু তাজুল সাহেব যদি অন্যায় কাজ করেন, বেআইনি কাজ করেন, আইন বহির্ভূত কাজ করেন, তাহলে নিশ্চয়ই তার প্রতি তাকে কোন রকম সহায়তা আইন মন্ত্রণালয় বা সরকার দিতে বাধ্য নয়। এটা পরিষ্কার থাকতে হবে। আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুল সাহেবের প্রতি নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না, ডক্টর ইউনূস সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না। ডক্টর ইউনূস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটরের কোনো অন্যায়, অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না, সহযোগিতা করতে পারে না। বরঞ্চ তারা যদি কোনো অন্যায়, অবৈধ, আইন বহির্ভূত কাজ করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন, ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করানো প্রয়োজন। এটাই আইনের কাম্য, এটাই আইনের পরিভাষা, এটাই আইনের কাছে মানুষ কামনা করে। কাজে আগামীকালকে নিয়ে জাতির সামনে যে একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি সেনা প্রধান ইজ ভেরি স্মার্ট, ভেরি এফিশিয়েন্ট, সে তার কাজ জানে। তিনি কালকে হয়তো, আমি যেটা মনে করি অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, উনি হয়তো একটা ভালো গুড মাইক্রোবাসে করে তাদেরকে আদালতে পাঠিয়ে দেবে। প্রয়োজনে উনি স্কট করে পাঠাবেন, যাতে তারা পালিয়ে না যেতে পারে, যাতে রাস্তা থেকে তারা অন্য কোনো সমস্যা না পড়ে বা পালিয়ে যেতে না পারে। তাদেরকে আদালত দিবেন। আদালত এখন বিচার করবে তাকে গ্রেফতার করে নির্দেশ দিবে, না
তাদেরকে হিয়ারিং এর আরেকটা ডেট দিবে, না কালকে হিয়ারিং করে এটা বিচার সম্পন্ন করে ফেলবে। কিন্তু কালকে বিচার সম্পন্ন করা সম্ভব না, এই জন্য যে এখনো ফরমাল চার্জশিট গঠিত হয় নাই। কারণ চার্জশিট গঠন করার পরে এই চার্জশিটের উপরে আগে উনি বিজ্ঞ আদালত এই চার্জশিটটা গ্রহণ করবেন। গ্রহণ করার পরে বিচার কার্য শুরু হবে। এটাই আইসিটি অ্যাক্টের মূল ধারা, মূল কথা। আইনটি শুরু হবে তখন থেকে, বিচার শুরু হবে যখন থেকে উনি চার্জশিটটা গ্রহণ করবেন। কাজে চার্জশিট তখন গ্রহণ করেন নাই, কাজে তখন থেকে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, বিচারে আনা হবে নাকি? ইতিমধ্যে সরকার আরেকটি আদালত, আরেকটি জেলখানা, সাব জেল তৈরি করে রেখেছেন। ওই সাব জেল পাঠাতে পারেন, ওই কেরানীগঞ্জ পাঠাতে পারেন, বা দরকার টাঙ্গাইলের যে কোনো জেলখানা পাঠাতে পারেন। সেটা বিজ্ঞ আদালতের ইচ্ছাধীন। উনি তাকে বলতে পারবেন না কোন জেলে পাঠাতে হবে। উনি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন তাদেরকে কারাগারে রাখা হোক, তাদেরকে অন্তরে রাখা হোক। এখন এখানে অন্তরে রাখলে কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে তাকে কোন জায়গায় রাখলে তাদের সুবিধা হয়, আনা নেওয়ার সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা যেটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বিজ্ঞ আদালত, সেটি হচ্ছে তারা যেখানে নিজের ইচ্ছায় সে আদালতে হাজির হচ্ছেন, সেখানে আপনি তাদেরকে জামিন দিবেন না কেন? জামিন দেওয়া না দেওয়া তো আপনার ডিসক্রিশন না, জামিনটা তার প্রাপ্য। আপনি বাংলাদেশ সংবিধান এবং আইন মোতাবেক বিনা বিচারে কাউকে আটক রাখতে পারেন না। বিজ্ঞ আদালতও পারে না, পুলিশ পারে না, কেউ পারে না। কোন নাগরিককে বিনা বিচারে আটক রাখা যায় না। তাকে সে এসে যখন আদালতে সোপর্দ করা হয়েছে, আদালতে আসছে, সে নিজে ইচ্ছে আসছে বলে আমরা বুঝবো। সে হয়তো সেনাবাহিনীর স্কটে আসছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে সে অ্যারেস্ট আসছে। সে স্বইচ্ছায় আসছে, সে তো পোশাক পরে আসতে পারে, পোশাক ছাড়াও আসতে পারে। সে স্বইচ্ছা আসছে বলে গণ্য হবে। হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে। তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট, তারা অ্যারেস্ট না, তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না। আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে না। গ্রেফতার দেখাতে পারে একমাত্র পুলিশ। আর সেনা কর্তৃপক্ষের কাছে এরা কোনো অপরাধ করে নাই, অতএব সেনা কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতার করারও কোনো ক্ষমতা বা অধিকার রাখে না বলে আমরা বা সাধারণ জনগণ মনে করি। এখানে তাদেরকে আদালতে নিয়ে যাবে, বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনবেন এবং পরবর্তী তারিখ নির্ধারণ করবেন এবং তাদেরকে পরবর্তী তারিখে আসতে বলবেন। সেখানে তো জেলে নেওয়ার কোনো কারণ দেখি না আমি, কারণ বিনা বিচার আটক করার ক্ষমতা নাই। উনি কালকে বিচার করুক, কালকে বিচার করে উনি শাস্তি দিয়ে দেন, সেটা হতে পারে। কিন্তু বিনা বিচারে বা বিচারাধীন অবস্থায়, হ্যাঁ, যদি কাউকে গ্রেফতার রাখতেন, বিচারাধীন অবস্থায় কাউকে আপনি আটক রাখতে পারেন না। পারেন যদি কেউ গ্রেফতার থাকে তাহলে তার জামিনটাকে ডিনাই করতে পারেন, তার জামিন না দিতে পারেন, এবং সেটা পুলিশের বক্তব্য অনুযায়ী হবে। পুলিশ যদি মনে করে যে তাদেরকে পরবর্তী দিনে হাজির করা পুলিশের পক্ষে সম্ভব হবে না, জামিন দিলে হয়তো সে নাও আসতে পারে, তখন বিজ্ঞ আদালতের উপর জিনিস দায়িত্ব বর্তায়। তখন তিনি কোনো জামিনদার পাইলে, বিশ্বাসযোগ্য, ওনার কাছে গ্রহণযোগ্য জামিনদার পাইলে তিনি সে জামিনদারের জিম্মায় তাকে জামিন দিতে পারেন। এটা আদালতের ইচ্ছাধীন না। পুলিশ ও বলবে যে আমি পারবো না, তাকে পরবর্তী দিন আনতে আমার ভয় হচ্ছে, আমার সাধ্যের বাইরে হবে, তখন আদালতের উপর গিয়ে বর্তাবে। তখন আদালত চিন্তা করে দেখবেন তিনি কি রিস্ক নিবেন কি নিবেন না, ঝুঁকি নিবেন কি নিবেন না। তো ঝুঁকি না নেওয়ার তো কোনো কারণ নেই। উনি যদি কেউ যদি দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ আমরা আজকেও নিয়ে আসছি, আগামী দিনে নিয়ে আসবো, এবং সেখানে সেনা কর্তৃপক্ষ যদি বলে যে আমি আদালত তারিখে নিয়ে আসবো আমাদের দায়িত্বে, সেখানে